এক মাস না যেতেই যে আপনি সরকারকে ফেলে দিবেন, আপনি সরকারকে ফেলে দিবেন কেন? জামাত ইসলাম একটা মানে বিরোধী দল হিসেবে তারা যেটা বলছে যে আমরা 6 মাসের একটা সময় সরকারকে দিচ্ছি, এরপর আমরা আমাদের শক্ত ভূমিকা নিয়ে আমরা ইতিমধ্যে আপনি জামাত ইসলামের আমির সাহেবের বক্তব্য শুনেছেন যে এখন সরকারকে তারা চাপ দিতে চাচ্ছে, পুরো দেশের চিত্রটাকে তুলে ধরবে যে চিত্রটা মাননীয় তুলে প্রধানমন্ত্রী এই হলো অবস্থা, শেখ হাসিনার আমলে ছিল এই কারণে শেখ হাসিনার পতন হয়েছে, সুতরাং আপনাকে এভাবে চলতে হবে। ইতিমধ্যে আপনি জামাত ইসলামের আমির সাহেবের বক্তব্য শুনেছেন যে এখন সরকারকে তারা চাপ দিতে চাচ্ছে। প্রধানমন্ত্রী তো যে ভূমিকা রাখছেন মোটামুটি বিতর্কের ঊর্ধ্বে তিনি এখনো রয়ে গেছেন, তার নিচু স্তরে যারা রয়েছেন বা তার অধীনে যারা কাজ করছেন তাদের এখনো সেই টেস্ট রেজাল্ট এখন বের হয়নি, তা এখন একটা লিটমাস টেস্ট পিরিয়ড চলছে ধরতে গেলে। সেখানে আপনি তাদেরকে নিয়ে কতটুকু আশাবাদী, এক, আর দুই হলো পিএম এর সাথে যারা রয়েছেন তাদের রাজনৈতিক একটা অভিজ্ঞতার ঘাটতির কথা তিনি বলেছেন, এবং এ নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন স্তর থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমালোচনাও রয়েছে। কিন্তু অন্য দিক থেকে তারা প্রধানমন্ত্রীর বর্তমানে এই যে মুভমেন্টে এগুলির পেছনে তাদের একটা বড় ভূমিকা রয়েছে, এটাকে আপনি কম্পারেটিভলি কিভাবে তুলে ধরতে চান, আর সে জায়গাটা আপনি কতটুকু জামাত ইসলামের কাছ থেকেও আশাবাদী? কারণ এটাও কি বিষয়টা কি আপনি ওইভাবে দেখেন কিনা যে জামাত ইসলাম বিরোধী দল হিসেবে একদম সরকার গঠনের শুরু থেকেই যদি সমালোচনা করতো তাহলে তো এটাকে খুব ভালোভাবে মেনে নিত না জাতি, তারা একটা সময় দিয়েছে, একটা দিয়েছে, একটা না, এটা বলতেছে এই সাম্প্রতিক সময় যে আমরা সময় দিচ্ছি, কিন্তু প্রথমেই তারা বলছে নানাবিধ কথা, দায়িত্বহীনের মতো কথা বলছে যে আমরা সরকারকে ফেলে দেব। প্রথম দিকে বলেছিল, সেখান থেকে তারা সরে এসছে। সেটা তাদের খুবই দায়িত্বহীন কথা ছিল যে একটা সরকার ইলেকশন করে আসছে, এক মাস না যেতেই যে আপনি সরকারকে ফেলে দিবেন, আপনি সরকারকে ফেলে দিবেন কেন? এই সরকার তো সহজে আসে নাই, অনেক চড়াই উতরাই, অনেক ত্যাগ তিতিক্ষার। আপনি চিন্তা করেন ১৫০০-এর মতো তরুণ তরুণী মারা গেছে, অনেকেই আহত হয়ে আছে। তার বিনিময়ে একটা নির্বাচন হয়েছে, একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সেই সরকারকে তো সহজে আপনি করতে পারবেন না, ফেলে দেওয়ার কথা বলতে পারবেন না। সরকার ফেলে দিতে পারেন, ২ বছর ৩ বছর যায়। যেমন শেখ হাসিনাকে আমরা কি ওই ২০০৮ সনে ৯ সনে ১০ সনে কি বলছি ফেলে দেব? আমরা তো বলি নাই। কারণ শেখ হাসিনা যখন শেষের দিকে আইসা এই ১৮ সনের পরে ১৪ সনের পরে যখন তারা একেবারে অগণতান্ত্রিক হয়ে গেল, শাসক হয়ে গেল, তখনই বলা হয়েছে যে আমরা সরকার ফেলে দেব। আমরা কিন্তু ধীরে ধীরে শুরু করেছিলাম ১৪ সাল থেকে। ১৪ সাল থেকে ১৪ সালের নির্বাচনটাও কিন্তু খুব একটা ফুলপ্রুফ নির্বাচন ছিল না। নির্বাচনই হয় না। ১৫৩ জন পাস করে গেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবং প্রতিদ্বন্দ্বী যে ছিল না তা তো না, প্রতিদ্বন্দ্বী ছিল, তাদেরকে এলাকা থেকে নির্বাচন করতে দেওয়া হয়নি, নির্বাচন করতে দেওয়া হয় নাই। এটাই তো বিরাট একটা ভুল ছিল, বিশাল ভুল ছিল শেখ হাসিনা। শুরুটা ওইখান থেকে নির্বাচন করতো, সে যদি হেরেও যেত তাহলেও গণতন্ত্র বেঁচে যেত। এখন তো আপনি পুনর্জীবিত করছেন, এখন এই পুনর্জীবিত করছেন তাও তো এক পায়ের উপরে করে। বাংলাদেশে মাত্র একটা পার্টি সেকুলার, আর একটা পার্টি থিওক্রাসিকে বিশ্বাস করে। সুতরাং এখানে ভবিষ্যৎ যে খুব একটা উজ্জ্বল ভবিষ্যৎ তা না। সেই জন্য আমি আগে এসে বললাম যেসব লোকজন সেকুলার আছে, যারা কোনো অপরাধের সাথে জড়িত ছিল না, তাদেরকে রাজনীতি করতে দেওয়া উচিত। এটা গণতন্ত্রের স্বার্থে, এটা বিএনপির স্বার্থেই এই জিনিসটা প্রয়োজন। আর একটা বিষয় হচ্ছে যে আপনার এই যে প্রধানমন্ত্রীর আশেপাশে যারা লোকজন, প্রধানমন্ত্রীর আশেপাশের লোকজন সবার যে রাজনৈতিক হতে হবে এমন কোনো কথা নাই। আর একটা বিষয় আপনি চিন্তা করেন যে এখানে কথা নেই বলতে এই কারণেই তিনি বলেছেন, এটা অনেকেই এরকম বলে থাকে যে বর্তমান বাংলাদেশের গত 17 বছর কি অবস্থা, এটা রাজনীতি যারা করেছে তারাই তো জানবে, এবং রাজনীতি যারা করেছে তাদের কাছ থেকে তো অভিজ্ঞতা নিয়ে সেই মোতাবেক একদম তৃণমূল পর্যায় পর্যন্ত কি অবস্থা আছে সেটাকে প্রধানমন্ত্রী জানবে, এই বিষয়ে চর্চা করতে পারবে, সেই অনুপাতে বা সেই আলোকে তিনি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। কিন্তু বিষয় এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে রাজনীতির থেকে মোটামুটি প্রধানমন্ত্রীর ভূমিকাগুলো একদম ভিন্ন একটা আঙ্গিকে দেখা যাচ্ছে। দেখেন, প্রধানমন্ত্রী কিন্তু যখন আপনার ইংল্যান্ডে মানে ইউকেতে ছিলেন, উনি কিন্তু প্রায়শই বিভিন্ন মিটিং করতেন, জুম মিটিং করতেন গ্রুপে গ্রুপে গ্রুপে, এবং উনি প্রতিনিয়তই সবার সাথে যোগাযোগ রাখতেন। ওনার একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে বাংলাদেশের তার নেতাকর্মীরা কি দুরবস্থার মধ্যে আছে, জনগণ কি দুরবস্থার মধ্যে আছে। উনি যে এটা জানেন না সেটা আমি বিশ্বাস করি না, ডেফিনেটলি উনি জানেন। এখন ওনার ম্যানেজার যারা, অর্থাৎ ওনার মন্ত্রী যারা, ওনার অ্যাডভাইজার যারা,
তারা তারাও তো কতটা তারা ওখানেই ছিলেন, সবাই তো ম্যাক্সিমাম তো ওখানেই ছিলেন। ম্যাক্সিমাম না, বেশিরভাগই ছিল মানে বাংলাদেশ। তার সাথে যারা হ্যাঁ। থাকেন আর কি, যারা মন্ত্রী এখন বর্তমান মন্ত্রী যারা আছেন, হুম। তারা তো দেখা যাচ্ছে তাদের যেটা বললেন ওনার সাথে যারা থাকে সবসময়, তারা গাড়িতে যারা ঘোরেন, যারা আশপাশে সবসময় থাকেন খুব ক্লোজলি, তাদের মধ্যে ওরকম রাজনীতিবিদ নাই, সেটা বোঝা যাচ্ছে। তার মধ্যে রাজনীতিবিদও নাই, এবং তারা বাংলাদেশ সম্বন্ধে অতটা অবহিত কিনা এটাই এটা আমার এখন মানে তাদের যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন এটাও যারা জানি না, একই- আমি এটাও জানি না যে উনি কি তাদের কথার উপরে চলেন কিনা। উনি কি সেই ডক্টর ইউনূসের যে মতো একটা গ্রুপ ছিল যে বিদেশ থেকে নিয়ে আসছিল, কিচেন পার্টি, কিচেন পার্টি, কিচেন ক্যাবিনেট প্লাস ইউনূস যেমন বিদেশ থেকে সব, সেটাই হচ্ছে কিনা এটা নিয়ে সেইটা হচ্ছে কিনা আমার জানা নেই। সেটা হলে কিন্তু দুর্ভাগ্যজনক হবে। এখানে যারা জনমানুষের সাথে সম্পৃক্ত ছিলেন, জেল খেটছেন, দেখছেন, মিছিল করছেন, মিটিং করছেন, এই কিভাবে চুরি হয়, কিভাবে জনগণের উপকার করা যায়, কি কোথায় কোথায় সমস্যা, অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা কি, যারা এগুলি হাতে কলমে তাদের অভিজ্ঞতা আছে, একেবারে সরেজমিন অভিজ্ঞতা আছে, তাদের তো বিকল্প নাই। আপনি Right. তাদেরকে আপনার মূল দায়িত্ব তাদেরকেই দিতে হবে। তারাই যেন গড়ে তুলতে পারে। আর তারা যে ফেল করে তার অন্য কথা, তারা ফেল করার সম্ভাবনা কম, কারণ তারা যে ভিতরে যার ভিতরে আলটিমেটলি আপনি তাদেরকে দিয়েই তো আপনার রাজনীতি করতে হচ্ছে, কিন্তু তাদের কাছ থেকে আপনি অভিজ্ঞতা গেইন করছেন। অভিজ্ঞতা না, শুনেন, অভিজ্ঞতা যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। এরা ধান খেতে যায় লুকাই থাকতে হইতো, এদেরকে কঠিন ভাবে, এদের কঠিন জীবন এরা পালন করছে, কঠিন জীবন করছে। এখন তাদের এখন দরকার হচ্ছে যে সেট অফ ডিসিশনস। আপনার মূল সমস্যা কি? মূল সমস্যা বাংলাদেশ হচ্ছে বেকার সমস্যা। আপনি যদি দেখেন যে মূল সমস্যা কিন্তু বাংলাদেশের বেকার কিন্তু এর সমস্যা। চেয়ে বড় সমস্যা এগুলি হলো যে মানে প্রধানমন্ত্রীকে তো বেকার সমস্যা মানে কি, যে আমি এখন ঘরটর সব ঠিক আছে, এখন আমি কি করে খাবো, হ্যাঁ, এটাকে নিয়ে আমি চিন্তা করতে পারি, কিন্তু তাকে এই সমস্যাগুলি যারা তুলে ধরবে, যে স্ট্রাকচারাল যে চেঞ্জেসটা, সেটা কতটুকু করতে পারলেন। এবং গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবার কথা। গণমাধ্যম কি আদতে সেই জায়গাতে পরিবর্তিত একটা গণমাধ্যম না, দেখতে পাচ্ছি না, যে এই গণমাধ্যম গণমাধ্যম পুরো দেশের চিত্রটাকে তুলে ধরবে, যে চিত্রটা মাননীয় তুলে- প্রধানমন্ত্রী এই হলো অবস্থা, শেখ হাসিনার আমলে ছিল এই কারণে শেখ হাসিনার পতন হয়েছে, সুতরাং আপনাকে এইভাবে চলতে হবে, এই হলো সারা দেশের অবস্থা। কিন্তু সেটি তো আমরা দেখতে পাচ্ছি না। গণমাধ্যম সেই আগের গণমাধ্যমের পথেই হাঁটছে কিনা, আমরা এটাও তো একটা সংশয় সেগুলি রয়েছে। ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমি যদি একটা ছোট্ট করে আপনার কাছে একটা মন্তব্য চাই, পার্টিকুলারলি আমি যদি বলি, এখন গণমাধ্যমের যারা ভূমিকা রেখেছিল, যারা দেখা যাচ্ছে যে একটু শেখ হাসিনার আমলে অপরাধমূলক ভূমিকা রেখেছিল, মোজাম্মেল বাবু, ফারজানা রূপা, এদের নামগুলি একদম খুব পার্টিকুলারলি মেনশন করে গতকালকেও দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তিনি কিন্তু বুঝাচ্ছিলেন, 28 জনের একটা তালিকা। তালিকা আছে এবং তাদের বিচারের সম্মুখীন করা হয়েছে, মোটামুটি তাদের বিষয়গুলি বারবার আসছে।